বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হাটকানপাড়া জমিদার ডিগ্রি কলেজ। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পৌরনীতি ও সুশাসন বিষয়ের অনলাইন ক্লাস থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শীতকালীন সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে, কাজেই সবাই তোমরা সাবধানতা অবলম্বন করবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে। আজকে প্রথম বর্ষের আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস নিয়েছিলাম সূচিপত্রের উপরে, অর্থাৎ সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি পরিণতি কি এ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আমার ওই ক্লাসটা ইউটিউব চ্যানেলে তোমরা অনেকেই দেখেছো, কিন্তু এখন আমার সব ক্লাসই কলেজ আইডিতে দেখা যাবে। আমি আজকে পৌরনীতি কি, অর্থ প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু ও প্রয়োজনীয়তা এবং বিভিন্ন জ্ঞানের সাথে বা বিভিন্ন বিষয়ের সাথে পৌরনীতির সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। পৌরনীতি কি? মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। সমাজবদ্ধভাবে বসবাস করাই হলো মানুষের সহজাত ধর্ম। মানুষ কখনো নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না। তাই প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল যথার্থই বলেছেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমেলস, and who does not live in a society is either a beast or a god. সমাজ বিকাশের প্রাথমিক পর্যায়ে মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো প্রথা, নিয়মকানুন ও রীতিনীতি গড়ে উঠেছিল। বর্তমান সময়ে দেখা যায় সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে বিভিন্ন প্রথা, নিয়মকানুন, রীতিনীতি ও আচার অনুষ্ঠান প্রচলিত রয়েছে। নাগরিক জীবনের এইসব দিক সম্পর্কে আলোচনার জন্য গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা, যা আজ পৌরনীতি নামে পরিচিত। পৌরনীতির ধারণা। পৌরনীতি একটি সামাজিক বিজ্ঞান। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে এসেছে। এ শব্দ দুটির অর্থ হলো যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং মূলগত অর্থে পরিণতি বলতে আমরা
সেই শাস্ত্রকে বুঝি যা নাগরিক হিসাবে মানুষের কার্যাবলী ও আচরণ সম্বন্ধে আলোচনা করে। সংস্কৃতিতে নগরকে পুরী এবং নগরের অধিবাসীকে পুরবাসী বলা হতো। এ কারণে নাগরিক জীবনের অপর নাম হিসাবে পৌরজীবন এবং নাগরিক সম্পর্কিত শাস্ত্রকে পৌরনীতি বলে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে পৌরনীতির সংজ্ঞা দিয়েছেন। বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক ইএম হোয়াইট বলেন, নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। তিনি তার দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে আরও বলেন, পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এফআই ক্লাউড নামক আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী বলেন, মানুষ যে সমস্ত প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং রাষ্ট্রপ্রদত্ত অধিকার উপভোগ করে, সেই সমস্ত প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। ওয়েবস্টার এস ইন্টারন্যাশনাল ডিকশনারিতে বলা হয়েছে, পৌরনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, পৌরনীতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা যায় যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা করা হয়। পরিশেষে আমরা বলতে পারি যে শাস্ত্র রাষ্ট্রের সদস্যদের আচরণ, দায়িত্ব, কর্তব্য এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পৌরনীতি বলে। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে এখন আলোচনা করব। পৌরনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। নাগরিক হিসাবে মানুষের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু ততদূর বিস্তৃত। এখন এ সম্পর্কে আমরা আলোচনা করব। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। সুতরাং উত্তম ও শান্তিপূর্ণ নাগরিক জীবন গঠনের জন্য পৌরনীতি নাগরিকতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন সুনাগরিকের গুণাবলী কী কী, নাগরিকের অধিকার ও কর্তব্য কী কী ইত্যাদি বিষয়গুলি পৌরনীতির অন্তর্ভুক্ত। মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। মানব সমাজের আদিম ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। সময়ের বিবর্তনের ধারায় পরিবারের সম্প্রসারণ ঘটেছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য বহুবিধ প্রতিষ্ঠান। পৌরনীতি মানুষের সমাজবদ্ধ জীবনের প্রাথমিক সংগঠন তথা পরিবার হতে শুরু করে সামাজিক মূল্যবোধ, সামাজিক পরিবর্তন, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী ইত্যাদি বিষয় আলোচনা করে। সুতরাং পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি
মৌলিক প্রতিষ্ঠানসমূহ পরিণতির আলোচ্য বিষয়। রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি নাগরিকের রাজনৈতিক কার্যাবলীর সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে, যেমন রাজনৈতিক দল, জনমত, নির্বাচন, নির্বাচক মণ্ডলী, সরকার, সরকারের প্রকারভেদ, সরকারের বিভিন্ন শাখা, সংবিধানের প্রকারভেদ প্রভৃতি পৌরনীতির আলোচনার অন্তর্ভুক্ত। সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিষয়, যেমন আইনের সংজ্ঞা, আইনের উৎস, প্রকৃতি, প্রয়োজনীয়তা ও নৈতিকতার সঙ্গে এর সম্পর্ক, স্বাধীনতার সংজ্ঞা, প্রকারভেদ, রক্ষা কবচ ও আইনের সঙ্গে এর সম্পর্ক, সাম্যের প্রকারভেদ, সাম্যের সাথে স্বাধীনতার সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক সম্পর্কে আলোচনা। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত স্থানীয় সংস্থা, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদির গঠন ও কার্যাবলী পৌরনীতি বিশদভাবে আলোচনা করে। নাগরিকের জাতীয় বিষয় তথা জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা এবং সংবিধান নিয়ে আলোচনা করে। তাছাড়া নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। তাই পৌরনীতি জাতিসংঘ সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য, কার্যাবলী সম্পর্কে আলোচনা করে। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অতীতে নাগরিকতার প্রকৃতি কেমন ছিল, নাগরিকদের অধিকার ও কর্তব্যের স্বরূপ ও প্রকৃতি কেমন ছিল ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে পৌরনীতি বর্তমান নাগরিকতার বিভিন্ন বিষয়ের পর্যালোচনা সাপেক্ষে ভবিষ্যৎ নাগরিক জীবনের আদর্শ ও রূপের ইঙ্গিত প্রদান করে। সামাজিক জীবনের বিভিন্ন দিকের আলোচনা। পৌরনীতি সমাজ জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করে। বর্তমানে একজন নাগরিক বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। সুতরাং পৌরনীতি সমাজ জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন সম্পর্কে আলোচনা করে। বিভিন্ন রাজনৈতিক ঘটনা এবং আন্দোলন এবং গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে পৌরনীতি আলোচনা করে, যেমন 1905 সালের বঙ্গভঙ্গ, 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1911 সালের বঙ্গভঙ্গ রোধ, 1916 সালের লখনৌ চুক্তি, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, 1940 সালের লাহোর প্রস্তাব, 1947 সালের দেশ বিভাগ,
1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের সাধারণ নির্বাচন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি। শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কে আলোচনা। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন শাসনতান্ত্রিক সমস্যা ও বিকাশ ধারা সম্পর্কে পরিণতি আলোচনা করে। ব্রিটিশ শাসনামল ও পাকিস্তানি শাসন সময়কার বিভিন্ন আইন, সংবিধান এবং শাসনতান্ত্রিক বিকাশ ধারা নিয়ে পরিণতি আলোচনা করে। নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। আধুনিক নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত নানা বিষয় যেমন পরিবেশ, বিভিন্ন সামাজিক সমস্যা ও এর থেকে উত্তরণের উপায় যেমন ইফটিজিং, দুর্নীতি, সুশাসন ইত্যাদি বিষয় ও পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু এবং এর পরিধিকে সম্প্রসারিত করেছে। পরিশেষে বলা যায় যে পরিণতি একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। অতএব সময় ও যুগের চাহিদা পূরণের লক্ষ্যের পরিধি ক্রমাগত বিস্তৃত হচ্ছে। পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিক অধিকার ও কর্তব্য সম্বন্ধে জ্ঞান না থাকলে মানুষ সচেতন ও সুসংগত সামাজিক ও রাজনৈতিক জীবন লাভ করতে পারে না। নাগরিক জীবনের আদর্শের সাথে সমাজ, রাষ্ট্র, অন্যান্য মানবীয় প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের জন্য পরিণতিপাঠ অত্যাবশ্যক। এখন আমরা পরিণতি পাঠের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুনাগরিক হওয়ার জন্য পরিণতি পাঠ গুরুত্বপূর্ণ। সুনাগরিকতার 3টি গুণ দরকার, তা হলো বুদ্ধিমত্তা, বিবেক, আত্মসংযম। পরিণতি পাঠের মাধ্যমে নাগরিকদের মধ্যে এগুলো বিকশিত হয়। সুতরাং সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য পরিণতি পাঠ করা একান্ত আবশ্যক। স্বদেশপ্রেম জাগ্রত করে। একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে প্রকৃত দেশপ্রেমিক নাগরিকের কর্মকাণ্ডের উপরে। দেশপ্রেমিক নাগরিক রাষ্ট্রের অমূল্য সম্পদ। পরিণতির জ্ঞান নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, দেশের জন্য ত্যাগী হতে শেখায়। তাই দেশ ও জাতির স্বার্থে পরিণতি পাঠ করা আবশ্যক। অধিকার ও কর্তব্য সম্পর্কে জানার জন্য প্রত্যেক রাষ্ট্রের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে উল্লেখ থাকলেও পরিণতি পাঠ ছাড়া এটি সম্পর্কে সম্পূর্ণ জানা সম্ভব নয়। পরিণতি নাগরিকদের অধিকার, কর্তব্য সহ সব বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। রাজনৈতিক জীবন সম্পর্কে জ্ঞান লাভের জন্য, রাজনৈতিক জীবন সম্পর্কে ধারণা লাভের জন্য পরিণতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। পরিণতি
উন্নততর জীবনের দিক নির্দেশনা প্রদান করে। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেন, মানুষের সুন্দর সুন্দর জীবনযাপনের জন্য রাষ্ট্রের সৃষ্টি এবং উন্নতর জীবনযাপনের জন্য রাষ্ট্র সক্রিয় থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভের জন্য পৌরনীতি পাঠের মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সরকারের বিভিন্ন বিভাগের গঠন প্রণালী, ক্ষমতা ও কার্যাবলী, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আইন, স্বাধীনতা, নির্বাচন, জনমত, সংবিধান, বিচার বিভাগ প্রভৃতি বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভের জন্য পৌরনীতি পাঠ করা আবশ্যক। কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা লাভের জন্য বর্তমানে কোনো রাষ্ট্রই পুলিশি রাষ্ট্র নয়, সব রাষ্ট্রই কম বেশি কল্যাণমূলক রাষ্ট্র। আর কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা লাভ করা যায় পৌরনীতি থেকে। যে রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, অন্ন, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি পূরণ করে উন্নত সমাজ জীবনের নিশ্চয়তা বিধান করে, তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। প্রশাসনিক জ্ঞান বৃদ্ধি, পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরের প্রশাসন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। পৌরনীতি রাষ্ট্রের প্রশাসনযন্ত্র সম্পর্কে জ্ঞান দান করে। সুষ্ঠু ও সুন্দর জীবন গঠনের জন্য পৌরনীতি আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের একজন নাগরিককে সুশৃঙ্খল সুন্দর জীবন ও সমাজ গঠনের দিক নির্দেশনা প্রদান করে। তাই সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার জন্য পৌরনীতি পাঠ করা একান্ত আবশ্যক। যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য পৌরনীতি সুনাগরিক সৃষ্টি ও যোগ্য নেতৃত্বের শিক্ষা দেয়। তাই ভবিষ্যৎ যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য পৌরনীতি পাঠ করা একান্ত আবশ্যক। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান লাভের জন্য পৌরনীতির মাধ্যমে নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানা দিক সম্পর্কে জানা যায়। পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে আলোকপাত করাই হলো পৌরনীতির উদ্দেশ্য। গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের জন্য বর্তমান যুগ গণতান্ত্রিক যুগ, কিন্তু গণতান্ত্রিক সরকারের সাফল্য নির্ভর করে গণতান্ত্রিক মূল্যবোধের উপরে। পৌরনীতি পাঠের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ যেমন সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, আইনের শাসন সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। অংশগ্রহণের যোগ্যতা লাভের জন্য পৌরনীতি শিক্ষা মানুষকে সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত হতে সাহায্য করে এবং ওই সকল প্রতিষ্ঠানের কার্যাবলীতে অংশগ্রহণের দক্ষতা বৃদ্ধি করে। ফলে নাগরিকের মনের আলস্য ও সংকীর্ণতা দূর হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি পায়। বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার জন্য পৌরনীতি পাঠ একান্ত আবশ্যক। তুলনামূলক রাজনীতির ধারণার জন্য পৌরনীতি তুলনামূলক রাজনীতি বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যোগসূত্র স্থাপন করে। এ বিষয়ে সঠিক ও বাস্তব ধারণা লাভের জন্য পৌরনীতি পাঠ করা একান্ত আবশ্যক। সুশাসন সম্পর্কে ধারণা লাভের জন্য সুশাসন কি
এবং কিভাবে সুশাসন নিশ্চিত করা যায় এ সম্পর্কে পরিণতি অধিকতর গুরুত্ব আরোপ করে। রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য পৌরনীতি পাঠ করা একান্ত আবশ্যক। সুতরাং সমাজ ও রাষ্ট্রের সদস্য হিসাবে পরিপূর্ণ জ্ঞান লাভ করার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের এই অধ্যায়ে বিভিন্ন বিষয়ের সাথে পৌরনীতির সম্পর্ক কি সে বিষয়ে আলোচনা করা হয়েছে, যেমন পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি অর্থনীতি, পৌরনীতি ইতিহাস, পৌরনীতি ভূগোল, পৌরনীতি জেন্ডার স্টাডিজ, পৌরনীতি ও সমাজবিজ্ঞান। এবার এই সমস্ত বিষয় সংক্ষিপ্তভাবে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি যে যেমন পৌরনীতি নাগরিকত্ব বিষয়ক বিজ্ঞান, অর্থনীতি তেমন নাগরিকের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করে, ইতিহাস অতীত ঘটনা নিয়ে আলোচনা করে, সমাজের বিকাশ উৎপত্তি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, ভূগোল রাষ্ট্রীয় ভূখণ্ড, আবহাওয়া, পাহাড় পর্বত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে, জেন্ডার স্টাডি নারী পুরুষের সমান অধিকার নিয়ে আলোচনা করে। এই সমস্ত বিষয় পাঠ্য পুস্তকে তোমরা একটু দেখবে, রিডিং পড়বে কয়েকবার, তাহলে এই সম্পর্কে তোমাদের ধারণা হবে। কারণ তোমাদের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে, সরাসরি প্রশ্ন হবে না, উদ্দীপক তৈরি করে উদ্দীপকের ভিত্তিতে তোমাদের উত্তর দিতে হবে। 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান 1, 30টা প্রশ্নের জন্য 30টা নম্বর। আর সৃজনশীল প্রশ্ন থাকবে 11টা, উত্তর দিতে হবে 60টা, 7 10 70 নম্বর। তাই পাঠ্য বিষয় অভ্যন্তরে যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো সুন্দরভাবে তোমরা পাঠ করবে, তাহলেই কেবল সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন করেছি, তোমরা একটু গুরুত্ব সহকারে শুনবে, তাহলে বুঝতে পারবে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসবে এবং কিভাবে তোমাদেরকে উত্তর দিতে হবে। একটু দেখার চেষ্টা করো। উদ্দীপক: জুবাইদা একটি দেশের সরকার, নাগরিক, স্বাধীনতা, আইন, রাষ্ট্র ইত্যাদি সম্পর্কে জানার জন্য একটি বিষয় পাঠ করছে। তার বান্ধবী রূপা অতীতের বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রের স্বরূপ, সরকারের প্রকৃতি, বিভিন্ন সময়কার শাসন, জনগণের ভূমিকা ইত্যাদি জানার জন্য আরেকটি বিষয় পাঠ করছে। উদ্দীপকটা শেষ হয়ে গেল। এখন প্রশ্ন, 4টা প্রশ্ন থাকবে একটা সৃজনশীল প্রশ্নে। ক, খ, গ, ঘ। জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ উচ্চতর দক্ষতা। সিভিক শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? জুবাইদার পঠিত বিষয়টি তার জীবনকে কতটুকু প্রভাবিত করতে পারে বর্ণনা করো। ঘ, উদ্দীপকে উল্লেখিত প্রথম ও দ্বিতীয় বিষয়ের মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করো। ক, প্রশ্নের জ্ঞানমূলক 1 নম্বর,
খ 2 নম্বর, গ 3 নম্বর, ঘ 4 নম্বর, এই 10 নম্বর। আরেকটা প্রশ্ন দেখো তৈরি করেছি, তোমরা দেখো। শ্রেণী শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নাগরিক জ্ঞান আবশ্যক। তিনি ছাত্রছাত্রীদের নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, আধুনিক নাগরিকত্ববোধ সৃষ্টিতে উক্ত বিষয় পাঠের কোনো বিকল্প নেই। প্রশ্ন ক, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী? সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নাগরিক জ্ঞান আবশ্যক কেন? গ, ছাত্রছাত্রীদের উদ্দীপকে উল্লেখিত বিষয়ে ধারণা নেওয়ার জন্য কোন বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজন ব্যাখ্যা করো। ঘ, শ্রেণী শিক্ষক কেন মনে করেন আধুনিক নাগরিকত্ববোধ সৃষ্টিতে উদ্দীপকে উল্লেখিত বিষয় পাঠের কোনো বিকল্প নেই, বিষয়টি বিশ্লেষণ করো। তোমাদের সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হবে এবং উত্তর দিতে হবে তোমাদেরকে, তাই পাঠ্যপুস্তক সুন্দরভাবে তোমাদেরকে পড়তে হবে। এটা আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি ইউটিউবে রয়েছে, অনেকেই দেখেছো। এখন থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কলেজ আইডিতে দেখতে পাবে। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।